একাদশ অধ্যায়ের চলতরিতের সার্কিট প্রবলেমের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এক্সামে আসলে আমরা কীভাবে অ্যান্সার করব সেটা সিস্টেম দেখতে যাচ্ছি। তো চলো আমার সাথে শুরু করো। লেখো করো টপিকের নাম একাদশ অধ্যায় সার্কিট প্রবলেমস কীভাবে আমরা সার্কিট প্রবলেমগুলো অ্যান্সার করব সেটা সিস্টেম দেখতে যাচ্ছি। আজকে আমরা সার্কিট প্রবলেমগুলো কীভাবে আমরা অ্যান্সার করব সেটার সিস্টেম দেখতে যাচ্ছি। এরপর নেক্সট দিন আমরা আগামী ফিজিক্স ক্লাসে আমরা সার্কিট প্রবলেমের এরপরে যেই অংশটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স সার্কিট সলভিং। কমপ্লেক্স সার্কিট সলভিংগুলো সাধারণত ওহমের সূত্র দিয়ে করা যায় না। তো কমপ্লেক্স সার্কিটগুলো সলভ করার জন্য আমরা কারশফস ল নামে একটা ল করব। অ্যাকচুয়ালি এখানে একটা ল না, দুইটা ল। একটা হচ্ছে কারশফসের কারেন্ট ল আর একটা হচ্ছে কারশফসের ভোল্টেজ ল। তো এই দুইটা ল দিয়ে সাধারণত দুনিয়াতে যত সার্কিট আছে, সিম্পল হোক কমপ্লেক্স হোক, সবই সলভ করা যায়। নেক্সট দিন দেখব। আজকে আমরা এখনও আপাতত ওহমের সূত্র দিয়ে সার্কিট সলভ করার ট্রাই করতেছি। সার্কিট প্রবলেমস অ্যান্সারিং কার সূত্র দিয়ে? ওহমস ল দিয়ে। ওহমের সূত্র দিয়ে আমরা সার্কিট সলভিং করতে যাচ্ছি। আমরা পারি এটা সবাই। সিস্টেমটা শুধু এখন দেখি কীভাবে এটা পরীক্ষা অ্যান্সার করব। মনে করো কোয়েশ্চেন মনে করো এখানে একটা সার্কিট দেওয়া আছে এরকম। যারা জয়েন করতেছো তারা একটু পরপর এসে উধাও হয়ে যায় না। ইম্পর্ট্যান্ট অংশটা যদি না দেখো তাইলে ক্লাস করাটা তোমার কাছে বৃথা মনে হইতে পারে। ইম্পর্ট্যান্ট অংশটা করা হচ্ছে কিনা ওইটা চেক করি ঠিকঠাকভাবে। আমাদের কাছে এরকম একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটের এখানে রোধ দেওয়া আছে, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 200 ওহম, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 300 ওহম, এখানে আরেকটা রোধ দিয়ে দিই আমরা। আরেকটা রোধ আমরা দিয়ে দিলাম। আরেকটা যে রোধ দিছি এই রোধটার মান দিলাম আমরা 50, এটার মান দিলাম 200, এটার মান দিলাম 100। এখানে ভোল্টেজ আছে 220 ভোল্ট। এই হচ্ছে আমাদের সার্কিট। তো এই সার্কিটটা সলভ করার জন্য আমরা একদম সহজ যে সিস্টেমটা আছে সেটাতে যাব। এই এক সিস্টেমটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। একটা সিস্টেম থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ তুল্য রোধ, মূল প্রবাহ, যে কোনো অংশের বিভব, আমরা নির্ণয় করতে পারবো। সাথে আরও কি নির্ণয় করতে পারবো? ক্ষমতা নির্ণয় করতে পারবো, ব্যয়িত শক্তি নির্ণয় করতে পারবো। আর ক্ষমতা ব্যয়িত শক্তি যারা নির্ণয় করতে পারে তারা বিদ্যুৎ বিলটাও বের করে ফেলতে পারে, বিদ্যুৎ বিল নির্ণয় করতে পারে। এই হচ্ছে আমাদের একটা টপিক থেকে আজকে কি পাবো তার লিস্ট। আইডিয়া নিয়ে নিলাম, লিস্ট দেখে নিলাম। এবার চলো স্টার্ট করি। সবার প্রথমে এই সার্কিটটা একটু হিজিবিজি আছে। এই সার্কিটটাকে আমরা প্রথমে একটা সরল সার্কিটে রূপান্তর করব, সরলীকরণ করব।
প্রথমে লিখে নেই, উপরোক্ত সার্কিটটিকে সরলীকরণ করি। উপরোক্ত সার্কিটটিকে বা বর্তনীটিকে, উপরোক্ত বর্তনীটিকে সরলীকরণ করি। কেউ না বুঝলে জিজ্ঞেস করো, মাইকটা অন করে। উপরোক্ত বর্তনীটিকে সরলীকরণ করি। উপরোক্ত বর্তনীটিকে সরলীকরণ করার জন্য সবার প্রথমে আমাদের কিছু জাংশন সিলেক্ট করতে হবে। জাংশন কাকে বলে? সবার প্রথমে কিছু আমাদের জাংশন সিলেক্ট করতে হবে। জাংশন জাংশন সিলেক্ট করতে হবে। জাংশন কাদেরকে বলে? যেই পয়েন্টে, বর্তনীর যেই পয়েন্টে বা বিন্দুতে, বর্তনীর যে বিন্দুতে, বর্তনীর যে বিন্দুতে একের অধিক, বর্তনীর যে বিন্দুতে একের বর্তনীর যে বিন্দুতে 3 বা 3-এর অধিক, 3 বা 3-এর অধিক পরিবাহী, হ্যাঁ বলো, বর্তনীর যে বিন্দুতে 3 বা 3-এর অধিক পরিবাহী সংযুক্ত থাকবে সেই বিন্দুগুলোকে আমরা বলবো জাংশন। থাকবে সেই বিন্দুগুলোকে জাংশন। তো দেখো, সবার প্রথম কাজটা হচ্ছে জাংশন সিলেক্ট করা সরলীকরণ করার জন্য। জাংশন কাদেরকে বলে? বর্তনীর যে বিন্দুতে 3 বা 3-এর অধিক পরিবাহী সংযুক্ত থাকবে সেই বিন্দুগুলোকে জাংশন বলে। একটু খেয়াল করি, এটা কি কোনো জাংশন? দেখো তো, এখানে একটা তার এসে ব্যাটারির এই প্রান্তের সাথে যুক্ত হয়েছে, আরেকটা তার গিয়ে এই ডিভাইসের সাথে যুক্ত হয়েছে। তো এই বিন্দুর সাথে 2টা পরিবাহী যুক্ত। এখানে একটা পরিবাহী বলতে একটা ব্যাটারি যুক্ত, এখানে পরিবাহী বলতে একটা রোধ যুক্ত। রোধও একটা পরিবাহী, ব্যাটারিও একটা পরিবাহী, এদের মধ্যে দিয়ে কারেন্ট পরিবাহিত হয়। তাহলে এটারই কি আমরা জাংশন বলতে পারবো? না, এটার জাংশন বলতে পারবো না, কারণ জাংশনের সংজ্ঞায় বলছে 3 বা 3-এর অধিক পরিবাহী আইসা যুক্ত হইতে হবে ওই বিন্দুতে। এই বিন্দুতে 3 বা 3-এর অধিক পরিবাহী এসে যুক্ত হয় নাই, এজন্য এই বিন্দুটা কোনো জাংশন না। কোন বিন্দুটা জাংশন হবে? এই বিন্দুর দিকে একটু তাকাও। এই বিন্দুতে কয়টা পরিবাহী এসে যুক্ত হয়েছে? এই বিন্দুতে এদিক থেকে একটা পরিবাহী যুক্ত হয়েছে, এদিক থেকে একটা, 2টা, এদিকে একটা পরিবাহী এসে যুক্ত হয়েছে, এদিকে একটা পরিবাহী এসে যুক্ত হয়েছে। তাহলে এই বিন্দুতে পরিবাহী যুক্ত হয়েছে 3টা, তাহলে এটা একটা জাংশন। এটা হচ্ছে একটা জাংশন। এই জাংশনকে আমরা J1 বলবো। সামনে যাই, সামনে যেতে যেতে এখানে একটা পয়েন্ট পাইলাম, এই পয়েন্টে 3টা তার যুক্ত হয়নি, তাহলে এটা কোনো জাংশন না। সামনে যেতে যেতে এখানে আরেকটা পয়েন্ট পাইলাম, এই পয়েন্টে এদিকে একটা তার গেছে, এদিকে একটা তার গেছে, এদিকে একটা তার গেছে, 3টা তার পাওয়া গেছে, তাহলে এটা হচ্ছে আরেকটা জাংশন। এই জাংশনটাকে আমরা বললাম জাংশন নাম্বার 2। সামনে যাওয়া শুরু করলাম, সামনে যেতে 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 আবার এখানে আসছি। এখানে এসে আবার কয়টা তার দেখতে পাইতেছি, পরিবাহী দেখতে পাইতেছি। এদিকে একটা পরিবাহী, এদিকে একটা, 2টা, এদিকে একটা, 3টা পরিবাহী আছে। 3টা পরিবাহীর সাথে যুক্ত থাকার কারণে এই বিন্দুটাও একটা জাংশন, এটার আমরা বলবো J3। এটা কোনো জাংশন না। এগুলোর আমরা জাংশন না বলে কি বলতে পারি? যেগুলো জাংশন না সেগুলোর আমরা নট বলতে পারি। 2টা তার যেখানে এসে যুক্ত হয়েছে সেগুলো আমরা নট বলতে পারি। এটা একটা নট, এটার আমরা একটা নট বলতে পারি। এটা জাংশন, এটা জাংশন, এটা নট, এটা জাংশন। তো দেখো, সবার প্রথম কাজটা হয়ে গেছে, জাংশন সিলেক্ট করা হয়ে গেছে। আমরা উপরোক্ত বর্তনীটিকে সরল বর্তনী বানানোর জন্য জাংশন সিলেক্ট করছি, 3টা জাংশন পাইছি, জাংশন নাম্বার 1, জাংশন নাম্বার 2, জাংশন নাম্বার 3। তো চলো এবার সরলীকরণ স্টার্ট করি। সবার প্রথমে ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে আলাদা করে ফেলো, দেন ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে আলাদা করে ফেলো। 1 নম্বরে সরলীকরণ করার জন্য জাংশন সিলেক্ট করলাম ফার্স্টে, দেন 2 নম্বর জাংশন সিলেক্টের পরের কাজ, জাংশন সিলেক্টের পরে পজিটিভ ও নেগেটিভ প্রান্তকে খুলে সরল রৈখিকভাবে, হ্যাঁ বলো, হ্যাঁ শোনা যায়। পজিটিভ ও নেগেটিভ প্রান্তকে খুলে সরল রৈখিকভাবে সাজাতে হবে। না বুঝলে জিজ্ঞেস করো, মাইকটা অন করে। লেখা, যারা লেখা বুঝতে পারতেছো না তারা সবগুলাতে একই হবে। লাইভে ক্লাস নিতে গেলে লাইভের ক্লাসগুলো একটু ঝাপসা হয়, জুমে নেই বা মিটে নেই, যেখানে নেই সব জায়গায় একই অবস্থা। তো তোমরা আপাতত শোনাও যায় না, শোনা যায়?
আচ্ছা, না শোনা গেলে এই যে সেম ক্লাসটা আমরা আবার ইউটিউবে আপলোড দিয়ে দিব, তোমরা ইউটিউব থেকে একদম ঝকঝকে ভার্সনটা দেখে নিতে পারবা। আপাতত একটু কষ্ট করে শুনো আমার কথাগুলো। তো প্লাস ও মাইনাস প্রান্তকে খুলে সরলরৈখিকভাবে সাজাতে হবে। শুরু করি। এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। প্লাস প্রান্তটাকে এক প্রান্তে রাখলাম আর মাইনাস প্রান্তটাকে আমরা এক প্রান্তে রাখলাম। ফার্স্টে আমরা প্লাসটাকে এক প্রান্তে রাখলাম, মাইনাসটাকে এক প্রান্তে রাখলাম। এবার প্লাসের এই প্রান্ত থেকে যাইতে যাইতে আমরা এই জায়গায় এসে প্লাসের এই প্রান্ত থেকে যাইতে যাইতে এই জায়গায় এসে আমরা একটা 100 ওহম পাইছি। তাহলে প্লাস প্রান্ত থেকে যাওয়া শুরু করলাম, প্লাস প্রান্তকে একটা বড় দাগ দিয়ে প্রকাশ করি। প্লাস প্রান্ত থেকে যাওয়া শুরু করছি, যেতে যেতে একটা 100 ওহমের রোধ পাওয়া গেছে, লিখলাম 100 ওহমের রোধ। দেন 100 ওহমের রোধের পরে আমরা একটা জাংশন পাইছি J1। তাহলে এখানে একটা জাংশনের জন্য একটা পয়েন্ট বসাই, এই পয়েন্টের নাম দিলাম জাংশন নাম্বার 1 J1। J1 থেকে কয়টা তার গেছে একটু দেখো তো। জাংশন 1 থেকে এই দিকে একটা তার গেছে, যেই তারে দুইটা ডিভাইস কানেক্টেড। জাংশন 1 থেকে একটা তার গেছে, যেই তারে দুইটা ডিভাইস কানেক্টেড। ডিভাইসগুলোর রোধের মান 200 ওহমস 100 ওহমস। তাহলে এই জায়গায় বসাই দিলাম 200 ওহমস, এই জায়গায় বসাই দিলাম 100 ওহমস। আচ্ছা ফাইন। জাংশন 1 থেকে এরপরে আরেকটা গেছে 300 ওহম। জাংশন 1 থেকে আরেকটা গেছে 300 ওহম। দেখো জাংশন 1 থেকে 200 আর 100 গিয়ে 300 এর আরেক মাথার সাথে মিলছে। তাহলে জাংশন 1 থেকে 200 আর 100 গিয়ে 300 এর আরেকটা মাথার সাথে মিলছে। 300 এর একটা মাথা জাংশন 1 এ, 300 এর একটা মাথা আছে জাংশন 1 এ, 300 এর আরেকটা মাথা আছে 200 আর 100 এর সাথে, 200 আর 100 এর সাথে 300 এর আরেক মাথা। আচ্ছা, এবার এখানে যে পয়েন্টটা পাইছি, যে পয়েন্টে 300 এবং 100 ওহম এসে যুক্ত হয়েছে, এই যে 300 এবং 100 ওহম এসে যেখানে যুক্ত হয়েছে সেই পয়েন্টটাকে আমরা বলতেছি জাংশন 2। আচ্ছা, জাংশন 2 থেকে সামনে যাওয়া শুরু করি। জাংশন 2 থেকে সামনে যাইতে যাইতে আমরা 50 ওহমের আরেকটা নতুন ডিভাইস পাইছি। জাংশন 2 থেকে আমরা সামনের দিকে যাইতে যাইতে 50 ওহমের আরেকটা নতুন ডিভাইস পাইছি। এবার এই 50 ওহম থেকে আবার সামনে যাওয়া শুরু করি। 50 ওহম থেকে সামনে যেতে যেতে কাকে পাওয়া গেছে? জাংশন 3 কে। 50 ওহম থেকে সামনে যেতে যেতে পাওয়া গেছে জাংশন 3 কে। আচ্ছা, একটু খেয়াল করো, জাংশন 3 এর সাথে জাংশন 1 আর জাংশন 3, জাংশন 1 থেকে জাংশন 3, এখানে হচ্ছে জাংশন 1, এখানে হচ্ছে জাংশন 3। এই জাংশন 1 আর জাংশন 3 এর মাঝখানে 200 ওহমের আরেকটা রেজিস্টার আছে। তাহলে জাংশন 1 আর জাংশন 3 এর মাঝখানে 200 ওহমের এই জায়গায় আরেকটা রেজিস্ট্যান্স আছে। জাংশন নাম্বার 3 থেকে আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই, 100 ওহমের আরেকটা নতুন রেজিস্টার পাওয়া গেছে। জাংশন 3 থেকে আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে 100 ওহমের আরেকটা নতুন রেজিস্টার আমরা পাইলাম। 100 ওহমের এই রেজিস্টারটা থেকে সামনে আগাইতে থাকলে আমরা কোন প্রান্তটা পাই? আমরা পাই আমাদের ব্যাটারির বা তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত। তাহলে এই জায়গায় আছে তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত। এই প্রান্তটা বড়, এটা পজিটিভ, এই প্রান্তটা ছোট, এটা হচ্ছে নেগেটিভ। সরলীকরণ করা হয়ে গেছে। এটা আমরা বলতে পারি চিত্র নাম্বার 1। এবার চিত্র নাম্বার 2 এ যাই, আরো সরলীকরণ করি। চিত্র নম্বর 2 এসে আমরা কি করতে পারি আরো সরলীকরণ করার জন্য? এদিকে একটু দেখো, 200 আর 100 এই দুইজন পরস্পরের মধ্যে নিজেদের মধ্যে শ্রেণী সংযোগে সংযুক্ত আছে। 200 ওহমের দ্বিতীয় প্রান্তের সাথে 100 ওহমের প্রথম প্রান্ত যুক্ত। কাইটা দিলাম এখানে তারটা, কাইটা দেওয়ার পরে 200 ওহমের এটা পাওয়া গেছে সেকেন্ড মাথা, 100 ওহমের এটা পাওয়া গেছে প্রথম মাথা। কাটা অংশগুলো আবার জোড়া লাগাই দিলাম। তাহলে 200 ওহমের সেকেন্ড মাথার সাথে 100 ওহমের প্রথম মাথা যুক্ত হয়েছে, এই জন্য 200 আর 100 শ্রেণীতে আছে। তো 200 আর 100 শ্রেণীতে আছে, এই দুইটার যদি আমরা তুল্যরোধ নির্ণয় করি, 200 আর 100 তুল্যরোধ যদি নির্ণয় করি, তাহলে আমরা কি পাবো? ইজি আমরা বলতে পারবো না, 300 ওহম পাবো। 200 প্লাস 100 300। এই জায়গায় আসছে জাংশন 2, এই জায়গায় আছে জাংশন 1, জাংশন 1 জাংশন 2, মাঝামাঝি আছে 300, মাঝামাঝি আছে 300। জাংশন 2 আর জাংশন 3 এর মাঝখানে কে আছে? জাংশন 2 এবং জাংশন 3 এর মাঝখানে কে আছে? জাংশন 2 এবং জাংশন 3 এর মাঝখানে আছে 50 ওহম। এটা হচ্ছে জাংশন 3। আচ্ছা, জাংশন 1 আর জাংশন 3 এর মাঝখানে আরো কে আছে? 200 ওহম। জাংশন 2 আর জাংশন 3 এর মাঝখানে পাওয়া গেছে একজনকে,
জাংশন 1 আর জাংশন 3 এর মাঝখানে পাওয়া গেছে আরেকজনকে, তার মান কত 200। লাস্টের মাথায় কে আছে 100 ওহম আছে, বসায় দাও লাস্টের মাথার 100 ওহমকে, 100 ওহম নেগেটিভ প্রান্ত। চিত্র নম্বর 2 শেষ, এবার চিত্র নম্বর 3। চিত্র নম্বর 3, চিত্র নম্বর 3-এ আরো সরলীকরণ করতে হবে। আরো সরলীকরণ করতে গেলে এই দিকে দেখো, জাংশন 1 আর জাংশন 2 এর মাঝখানে, জাংশন 1 এবং জাংশন 2 এর মাঝখানে 300 ওহম আছে, 300 ওহম আছে। এদিকে আসো দেখো, জাংশন 1 আর জাংশন 2 এর মাঝখানে এদিকে আছে 300, এই জায়গায় আছে 300। তাহলে এই 300 এর সাথে এই 300 সমান্তরাল, এই 300 এর সাথে এই 300 সমান্তরাল, দুইটা 300 সমান্তরালে আছে, তাহলে তাদের তুল্যরোধ কত হবে? তাদের তুল্যরোধ হবে যে কোনো একটার অর্ধেক। 300 এর অর্ধেক করলে পাবো 150। তাহলে 3 নম্বর চিত্রে আমাদের জন্য হাতে আসতেছে 300 আর 300 মিলে এখানে হয়ে যাবে জাংশন 1 আর জাংশন 2 এর মাঝখানে, এটাকে ধরলাম জাংশন 2, জাংশন 1 আর জাংশন 2 এর মাঝখানে এখানে থাকবে 300 আর 300 মিলে 150। জাংশন 2 থেকে জাংশন 3 তে যাই, জাংশন 2 থেকে জাংশন 3 তে গিয়া যাওয়ার সময় 50 ওহমকে পেয়ে গেলাম, আর জাংশন 1 থেকে জাংশন 3 এর জন্য আরও পেয়ে গেলাম 200। আর লাস্টে জাংশন 3 থেকে এই দিকে কানেক্টেড আছে আরও 100 ওহম। চিত্র 4-এ যাই, এবার আরও সরলীকরণ করি। মেবি আর 2টা বা 1টা চিত্র আসবে, এরপরে আমাদের কাজ খতম। এবার এদিকে তাকান, জাংশন 1 এবং জাংশন 2 এর মাঝখানে, হ্যাঁ জাংশন 1 এবং জাংশন 3 এর মাঝখানে, জাংশন 1, জাংশন 2 আর জাংশন 3। দেখো জাংশন 1 আর জাংশন 2 এর মাঝখানে এখন কেউ আছে? নাই, তাহলে জাংশন 2ও নাই, জাংশন 2 ভ্যানিশ। জাংশন 2 কেন ভ্যানিশ হয়েছে? দেখো জাংশন 2 এখানে আছে, এদিকে একটা ডিভাইস, এদিকে একটা ডিভাইস, এদিকে একটা ডিভাইস, 3টা ডিভাইস ছিল, এই জন্য জাংশন ছিল। এখানে কি 3টা পরিবাহীর সাথে এই বিন্দুটা কানেক্টেড? এই বিন্দুর এদিকে গেছে একটা পরিবাহী, এদিকে গেছে একটা পরিবাহী, পরিবাহী মাত্র পাওয়া গেছে এখানে 2টা। যেহেতু 2টা পরিবাহী মাত্র এখানে পাওয়া গেছে, তাই এটার কোনো জাংশন বলা যাবে না। এটার জাংশন বলা যাবে? হ্যাঁ যাবে। এই দিক থেকে একটা তার গেছে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, 3 দিকে 3টা গেছে, এটা একটা জাংশন, এটাও একটা জাংশন। এদিকে একটা তার, এদিকে একটা তার, এদিকে একটা তার গেছে, 3 দিকে 3টা তার গেছে, এটাও একটা জাংশন। এবার জাংশন 1 আর জাংশন 3 এর মাঝখানে 150 আর 50 এই দুইটা শ্রেণীতে আছে। এই দুইটা শ্রেণী যদি আমরা চিত্র 4-এ সরলীকরণ করি, তবে এই দুইটার জন্য আসবে 150 আর 50-এর জন্য আসবে, এখানে আছে জাংশন 1, 150 আর 50-এর জন্য একবারে পাবো 200। এখান থেকে বের হয়েছে আরও 200। এটা জাংশন 1, এটা জাংশন 2। বলো তো এগুলোর এখনো জাংশন বলা যাবে কি না? এটার জাংশন বলা যাবে 1 2 3 বলা যাবে। এটার জাংশন বলা যাবে 1 2। ওইদিকে আছে, ওইদিকে কে আছে? 100 ওহম আছে, তাহলে এটার জাংশন বলা যাবে। এদিকে গেছে একটা, এদিকে গেছে একটা, এদিকে গেছে একটা, 3 দিকে 3টা গেছে, তাহলে এটাও একটা জাংশন। এই জাংশনে নেগেটিভ প্রান্ত দিয়ে দিন। এবার সরলীকরণের 4 নম্বরের পরে 5 নম্বর স্টেজ, সরলীকরণের 5 নম্বর স্টেজ। চিত্র 5। এদিকে তাকান, 200 আর 200 জাংশন 1 আর জাংশন 3 এর মাঝখানে, এখানে আছে একটা 200, এখানে আছে একটা 200। এই 200 200 পরস্পরের সাথে সমান্তরালে সংযুক্ত, তাহলে 200 200 থেকে আমরা সমান্তরাল করলে কত পাবো? পজিটিভ প্রান্ত 100 ওহম। 200 আর 200 সমান্তরাল থেকে আমরা পাবো আরও 100, এখানে পাওয়া গেল আরও 100। এই দুইটা সমান্তরাল থেকে পাওয়া গেছে 100। জাংশন 3 এর পরে আরও 100 ওহমের একটা রোধ আছে, তাহলে জাংশন 3 এর পরে আরও 100 ওহমের নতুন একটা রোধ। টোটাল রোধ হইল কয়টা? টোটাল রোধ হইল 3টা। তাইলে এবার একটু খেয়াল করেন, এই 3টা রোধ, ব্যাটারির পজিটিভ প্রান্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্ত, মাঝখানে 3টা রোধ পরস্পর পরপর সাজানো আছে। তাহলে 3টা রোধ শ্রেণী, এই 3টা রোধের জন্য আমরা তুল্য রোধ পাবো। একেবারে লাস্টে তুল্য রোধ আর ই সমান সমান 100 ওহম।
আরই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ, 100 ওহম প্লাস 100 ওহম প্লাস আরও 100 ওহম, তিনটে 100 ওহম মিলে 300 ওহম। এই তো তুল্য রোধ হয়ে গেছে 300 ওহম। এখন কেউ যদি তোমাকে বর্তনীর মূল প্রবাহ জিজ্ঞেস করে, তুমি মূল প্রবাহ ওহমের সূত্র থেকে বের করে ফেলতে পারবা। ওহমের সূত্র আমরা জানি, বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান সমান বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ইনটু তুল্য রোধ। বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান সমান বর্তনীর এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান সমান মূল প্রবাহ ইনটু তুল্য রোধ, মূল প্রবাহ ইনটু তুল্য রোধ। বিভব পার্থক্যকে আমরা আপাতত ভি দিয়ে প্রকাশ করলাম, মূল প্রবাহ হচ্ছে আই, তুল্য রোধ হচ্ছে আর ই। তাহলে মূল প্রবাহ পাওয়া যাবে আই সমান সমান ভি ডিভাইডেড বাই আর ই। ভি এর মান 220 ভোল্ট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান 300 ওহম। তাহলে তড়িৎ প্রবাহ কত পাওয়া যাবে? লেটস চেক দ্য তড়িৎ প্রবাহ। উপরে থাকবে হচ্ছে 220 ডিভাইডেড বাই নিচে থাকবে 300। আমার এই ক্যালকুলেটর ডেসিমেলে দেখায় না কেন জানি, 11/15। তাহলে সুতরাং মূল প্রবাহ আই সমান সমান 11/15। ওকে, এবার কেউ যদি তোমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিভাইসের তড়িৎ প্রবাহের কথা জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবা? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিভাইসের তড়িৎ প্রবাহের কথা যদি জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবা? আমরা সার্কিটটাকে এখানে ছোট করে একটু আঁকি। তোমাকে প্রথমে 1 2 3 4 5 6 7 7টা রোধ আছে। 7টা রোধের মধ্যে প্রথমে এই দুইটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বা এই দুইটা রোধের বিভব পতন এবং এই দুইটা রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেগুলো আমরা জেনে নিই। খেয়াল করো, এই বর্তনীর দিকে একটু তাকাও তো। এই বর্তনীটা কোথায় আছে? সরি, এই পরিবাহীটার দিকে তাকাও, এই রোধটার দিকে তাকাও। এই রোধটা আছে এই জায়গায়। এই 100 ওহমটা কোনটা? এই 100 ওহম আছে এই জায়গায়। ব্যাটারি থেকে কারেন্টটা বের হবে, ব্যাটারি থেকে মূল প্রবাহ বের হবে, পজিটিভ প্রান্ত থেকেই বের হয়, এটা পজিটিভ প্রান্ত। আচ্ছা, তো পজিটিভ প্রান্ত থেকে মূল প্রবাহ বের হয়ে 100 ওহমের মধ্যে ডিরেক্ট ঢুকতেছে, 100 ওহম থেকে বের হয়ে আবার এই 100 ওহমে যাবে, সেখান থেকে বের হয়ে এই 100 ওহমে আসবে, তারপরে নেগেটিভ প্রান্তে ঢুকবে, আবার নেগেটিভ প্রান্ত থেকে ঢুকে পজিটিভ প্রান্ত থেকে বের হবে। তো এখানে খেয়াল করেন, তিনটা রোধ পরস্পর শ্রেণীতে সংযুক্ত থাকার কারণে তাদের মধ্য দিয়ে সমান মানের তড়িৎ প্রবাহ যাবে। এনার মধ্য দিয়েও যাবে 11/15 অ্যাম্পিয়ার, এনার মধ্য দিয়েও যাবে 11/15 অ্যাম্পিয়ার, এনার মধ্য দিয়েও যাবে 11/15 অ্যাম্পিয়ার। সবাই পাবে 11/15 অ্যাম্পিয়ার। এনার মধ্য দিয়েও যাবে 11/15 অ্যাম্পিয়ার, এনার মধ্য দিয়েও যাবে 11/15 অ্যাম্পিয়ার। তো এটা খুব ইজি, এই দুইটা রোধের প্রবাহ বলতে পারা। এই দুইটা রোধের প্রবাহ হচ্ছে 11/15। এই 100 ওহম পাইছে 11/15, এই 100 ওহম পাইছে 11/15। তাহলে এই দুইটা রোধের প্রবাহ জেনে গেছি 11/15। এবার এই দুইটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে ফেলি। চলেন, প্রথম 100 ওহমটাকে আমরা R1 বললাম, আমরা R1, আর লাস্টের যে 100 ওহম এটাকে আমরা বললাম R7। টোটাল 7টা রোধ যেহেতু, লাস্টেরটাকে R7, প্রথমটাকে R1। তো R1 ও R7 এর প্রবাহ মনে রাখবা, যে সকল ডিভাইস থেকে কারেন্ট বের হয়ে ব্যাটারিতে যাবে বা যে সকল ডিভাইসে ব্যাটারি থেকে বের হয়ে কারেন্ট ঢুকবে তারা সবসময় মূল প্রবাহ পাবে। বা এইভাবে আমরা বলতে পারি, কোষের সাথে যেই ডিভাইসগুলো শ্রেণীতে যুক্ত থাকবে, দেখো কোষের সাথে এই ডিভাইসটাও শ্রেণীতে, কোষের সাথে এই ডিভাইসটাও শ্রেণীতে, তারা পাবে মূল প্রবাহ। তাহলে R1 ও R7 ব্যাটারির সাথে বা কোষের সাথে
ব্যাটারির সাথে বা কোষের সাথে শ্রেণীতে যুক্ত তাই এরা মূল প্রবাহ লাভ করবে বা পাবে। তো সুতরাং R1 ও R7 এর প্রবাহ R1 ও R7 এর প্রবাহ I সমান সমান 11/15 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার R1 ও R7 এর দুই প্রান্তের বিভব, R1 ও R7 এর বিভব, R1 ও R7 এর বিভব সমান সমান কি জানি, দেখেন এটা হচ্ছে R1 এর ভিতর কত কারেন্ট যাচ্ছে, 11/15 অ্যাম্পিয়ার। 11/15 অ্যাম্পিয়ার এই প্রান্ত থেকে ঢুকে এই প্রান্ত থেকে বের হয়ে যাচ্ছে। বিভব, এই বিভবটাকে চাইলে বিভব পতনও বলতে পারি, R1 ও R2 এর বিভব পতন একই কথা। তো এখান থেকে কারেন্ট বের হয়ে এখান থেকে 11/15 অ্যাম্পিয়ার এই ডিভাইসের মধ্যে দিয়ে গিয়ে এই প্রান্তে আসছে। তাহলে এই জায়গা থেকে 11/15 যাওয়া শুরু করছে, এখানে এসে 11/15 পাস করছে। তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ওহমসের ল থেকে লেখা যায়, এটারে V1 বললাম সমান সমান I ইন্টু R1, I এর মান 11/15 ইন্টু R1 এর মান 100। তাহলে এখানে পাওয়া গেল 1100/15। এটা দশমিকে একটা মান আসবে, দশমিকে মানটা বের করে নিই। সেমভাবে R1 ও R7 এর বিভব দুইটারই V1 ধরলাম, দুইজনেরই ভোল্টেজ সেম। তাহলে আমরা এই জায়গায় একটু খেয়াল করি, এখানে দুই প্রান্তের ভোল্টেজ আর এখানে দুই প্রান্তের ভোল্টেজ সেম। এই 100 ওহম বর্তনীর সাথে শ্রেণীতে আছে, ব্যাটারির সাথে শ্রেণীতে আছে, এই 100 ওহম ব্যাটারির সাথে শ্রেণীতে আছে। তো এই 100 ওহমের মধ্যে দিয়ে যেই প্রবাহ যাবে, এই 100 ওহমের মধ্যে দিয়ে সেম প্রবাহ যাবে, দুইজনই 11/15 অ্যাম্পিয়ার পাবে। এবং দুইজনের ভোল্টেজ সমান হওয়ার কথা না, যেহেতু দুইজনের রোধের মানটা এখানে সমান, তাই ভোল্টেজটা সমান হয়ে গেছে। রোধের মান যদি সমান না থাকতো ভোল্টেজ সমান হইতো না, কিন্তু রোধের মান সমান না থাকলেও তড়িৎ প্রবাহটা ঠিকই সমান থাকতো। শ্রেণীতে সংযুক্ত রোধগুলার মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহ চলে, কিন্তু বিভব দুই প্রান্তে একরকম থাকে না। তখনই বিভব দুই প্রান্তে একরকম হবে যখন রোধের মানটা দুইজনেরই সমান সমান আসবে। R1 R7 গেল, আমাদের কাছে এখনো 5টা রোধ বাকি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। 1/1 চলেন চেক করি, 1/1 এতটুকু তোলা হয়েছে। আমরা এই মানগুলারে কোনো এক জায়গায় তুলে রাখি। V1 এর জন্য পাওয়া গেছে 1100/15, I পাওয়া গেছে 11/15। V1 হচ্ছে কার R1 আর R7। চলো R2 এর কাছে যাই এবার, R2 এবং R3 এর কাছে যাই। কাদেরকে আমরা R2 R3 বলবো, এই চিত্রে একটু দেখে নাও। এটারে আমরা বলতেছি R2, এটাকে বলতেছি আমরা R3। আচ্ছা, R2 এর মান জাংশন 1 এর পরে, এটা ছিল জাংশন 1, এটা ছিল জাংশন 2, এটা ছিল জাংশন 3। তো R1 এর পর জাংশন 1 পার করে আমরা যার কাছে যাই সে R2, এরপরে যার কাছে যাই সে R3। R2 R3 শ্রেণীতে যুক্ত, এদের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ যাবে। এটা বের করাটা আপাতত একটু টাফ, আমরা ইজিটা বের করি আগে। ইজিটা বের করি। একটু এই অংশে আসো তো, এই 100 ওহম, এই 100 ওহম কার কাছ থেকে আসছে, এই 100 ওহম আসছে জাংশন 1 আর জাংশন 3 এর তুল্যরোধ থেকে। জাংশন 1 আর জাংশন 3 এর তুল্যরোধ হচ্ছে 100 ওহম। জাংশন 1 আর জাংশন 3 তে 200 কানেক্ট আছে সমান্তরালে, এই জন্য জাংশন 1 আর জাংশন 3 এর মধ্যবর্তী তুল্যরোধ 200। তো চলো আমরা জাংশন 1 ও জাংশন 3 এর বিভব বের করে ফেলি। জাংশন 1 ও জাংশন 3 এর বিভব, এটার আমরা বললাম V2। খেয়াল করো, এই হচ্ছে জাংশন 1, এই হচ্ছে জাংশন 3। তাহলে এই জাংশন 1 আর জাংশন 3 এর বিভব, জাংশন 1 এবং জাংশন 3 এর যে বিভব, সেই বিভব 200 ওহমেরও, এই 200 ওহমেরও। কারণ এই 200 ওহম যেই দুইটা জাংশনের সাথে কানেক্টেড, এই 200 ওহমও সেম দুইটা পয়েন্টের সাথে কানেক্টেড। এই 200 ওহম জাংশন 1 জাংশন 3 এর সাথে কানেক্টেড, এই 200 ওহমও জাংশন 1 জাংশন 3 এর সাথে কানেক্টেড। এই জন্য দুইটা 200 ওহমেরই ভোল্টেজ থাকবে সেম।
তাহলে আমরা বলতে পারি জাংশন 1 ও জাংশন 3 এর বিভব ভোল্টেজ 2 সমান সমান, দেখো কোন কারেন্টটা যাচ্ছে 11/15 ওহম, এই দিক দিয়ে এসে দুই ভাগে ভাগ হবে, এখানে এসে আবার একত্র হয়ে যাবে, তাহলে এখানেও আসছে 11/15, এখানেও আসছে 11/15। তাইলে মূল প্রবাহে ব্যবহার করতেছে জাংশন 1 ও জাংশন 3। জাংশন 1 ও জাংশন 3 কোন প্রবাহ ব্যবহার করতেছে? মূল প্রবাহ। মূল প্রবাহ ব্যবহার করলে V2 সমান সমান I ইন্টু এই দুইটা জাংশনের মধ্যে টোটাল রোধ কত? 200 200 400 না, সমান্তরালে আছে, এজন্য আসবে 200 200 থেকে 100। তো এটার আমরা সরাসরি 100 ওহম লিখে দিই। I এর মান 11/15 ইন্টু 100, ভোল্টেজ 2 পাওয়া গেল 1100/15 ভোল্ট। ওকে ফাইন। এবার জাংশন 1 আর জাংশন 3 এর ভোল্টেজ তোমার জানা হয়ে গেছে। R2 R3 এটাকে ধরলা R4, এটারে ধরলা R5, এটারে ধরলা মনে করো R6। তো জাংশন 1 আর জাংশন 3 এর মাঝখানে R5 যেটা আছে, জাংশন 1 আর জাংশন 3 এর মাঝখানে R5 যেটা আছে, দেখো R2 R3 R2 R3 এটা হচ্ছে R4, এই 50 ওহমটা হচ্ছে, এই 200 ওহমটা হচ্ছে R5 এবং এই 50 ওহমটা হচ্ছে R6। ওকে, তো এই R5 এর দিকে আসেন। এবার জাংশন 1 ও জাংশন 3 এর বিভব জেনে আমরা কি লাভ করলাম? জাংশন 1 আর জাংশন 3 এর বিভবটা জেনে আমরা এই দুই পয়েন্টের ভোল্টেজ জেনে এনার প্রবাহটাও বের করতে পারবো, এনার প্রবাহটাও বের করতে পারবো। তো চলেন প্রবাহ বের করে ফেলি। R5 এর প্রবাহ, R5 এর ভোল্টেজ কত? R5 এর বিভব সমান সমান জাংশন 1 ও জাংশন 3 এর দুই প্রান্তের বিভব কত? R5 এর বিভব হচ্ছে 1100/15 ভোল্ট, এটার আমরা V2 বলি। তাহলে R5 এর প্রবাহ কত? R5 এর প্রবাহ, R5 এর প্রবাহরে আমরা I1 পাইছি, এটার I2 ধরলাম, I2 সমান সমান ভোল্টেজ ডিভাইডেড বাই R5, ভোল্টেজ ডিভাইডেড বাই R5। R5 এর ভ্যালু হচ্ছে 200 ওহম, R5 এর ভ্যালু হচ্ছে 200, V2 এর ভ্যালু 1100/15 ডিভাইডেড বাই 200 সমান সমান 1100/15 ইন্টু 1/200, 0 0 0 0, তাহলে 11/30 অ্যাম্পিয়ার। আচ্ছা, I2 হয়ে গেছে 11/30 অ্যাম্পিয়ার। কার মধ্য দিয়ে যাচ্ছে? R5 এর মধ্য দিয়ে। দেন R5 এর প্রবাহ হয়ে গেছে, R5 কমপ্লিট, বাকি আছে R2 R3 R4 R6, R2 R3 R4 R6। চলো R5 কমপ্লিট, এবার জাংশন 1 আর জাংশন 3 এর চিত্র নাম্বার 3 এ আসো। চিত্র নাম্বার 3 এ জাংশন 1 আর জাংশন 3 এর ভোল্টেজ তো তোমার জানাই আছে, জাংশন 1 আর জাংশন 3 এর ভোল্টেজ তোমার জানাই আছে। তো 50 ওহমের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার যাচ্ছে এটা তুমি এখন চাইলে বের করতে পারবে আর কি। জাংশন 1 আর জাংশন 3 এর বিভব তোমার জানা আছে, তো জাংশন 1 আর জাংশন 2 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায় সেটা তুমি এবার বের করতে পারবে। চলো I2 তো বের করছি, এবার পরেরটা। জাংশন 1 আর জাংশন 3 এর এই 200 ওহমের কাজ ওকে, এই 200 ওহম শেষ, এই 200 ওহম শেষ, এই 200 ওহম শেষ, এই 200 ওহমের ভোল্টেজও শেষ, প্রবাহও শেষ। এবার এই দুইটা পয়েন্ট জাংশন 1 ও জাংশন 3 এর বিভব V2 সমান সমান জাংশন 1 আর জাংশন 2 এর বিভব V2 সমান সমান কত আসছিল? আমি তো মুছে ফেললাম।
তো জাংশন 1 আর জাংশন 2 এর বিভব, জাংশন 3 এর বিভব 1100/15 ভোল্ট। তো দেখো এবার জাংশন 1 থেকে এই রাস্তায় গেছে 11/15, এই রাস্তায় কত গেছে সেটা বের করো। এই রাস্তায় 11/15 গেছে, কারণ এখানেও বাধা যায়, এখানেও বাধা, তাই এখানেও বাধা আছে 200 ওহম, এখানেও বাধা আছে 200 ওহম, একই প্রবাহ যাবে। তাও বের করে ফেলি। 150 ওহম ও 50 ওহমের প্রবাহ, এটারে I1 বললাম, সমান সমান V2 ডিভাইডেড বাই এই জায়গার তুল্য রোধ জাংশন 1 আর জাংশন 3 এর এই রাস্তার তুল্য রোধ, এই রাস্তার টোটাল তুল্য রোধ আছে 200 ওহম ডিভাইডেড বাই 200। V2 এর মান 1100/15 ডিভাইডেড বাই 200 সমান সমান একবারে আমরা আবার পাবো 11/30 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর ভ্যালুও সেম, I1 এর ভ্যালুও সেম 11/30 অ্যাম্পিয়ার। I1 কার কার মধ্যে দিয়ে গেছে? 150 এর মধ্যে দিয়ে গেছে, এই 50 এর মধ্যে দিয়ে গেছে। তাহলে I1 50 ওহম পিওরলি পাইছে, কিন্তু 150 কি আমাদের কাছে 150 নামে তো কোনো রোধ নেই, এটা অন্য দুইটা রোধের তুল্য রোধ হিসাবে আসছে, এটা কারো তুল্য রোধ হিসাবে আসেনি। তো 50 ওহমের মধ্যে দিয়ে যেই প্রবাহটা গেছে সেটা 50 ওহমের নিজস্ব, কিন্তু 150 ওহমের মধ্যে দিয়ে যে প্রবাহটা গেছে সেটা 150-এর নিজস্ব, কিন্তু 150 নামে তো কেউ নাই। 150 কাদেরকে দিয়ে আসছে? 150 এই 300 আর এই 300 মিলে আসছে 150। তো আমরা খেয়াল করো, এই পুরা অংশটার তুল্য রোধে ধরছি আমরা 150, এই পুরা অংশটার তুল্য রোধের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহটা আমাদের এখন জানা আছে। দেখো 150-এর মধ্যে দিয়ে কত প্রবাহ গেছে? 150-এর মধ্যে দিয়ে কত প্রবাহ গেছে? 150 ও 50-এর প্রবাহ 11/30, তাহলে এর মধ্যে দিয়েও গেছে 11/30 অ্যাম্পিয়ার, এর মধ্যে দিয়েও গেছে 11/30 অ্যাম্পিয়ার। তাহলে 150-এর দুই প্রান্তের বিভব কত? এখন 150-এর দুই প্রান্তের বিভব মানে তুমি জাংশন 1 আর জাংশন 2 এর বিভব বের করতেছো। চলো তাহলে, সুতরাং জাংশন 1 ও জাংশন 2 এর বিভব, জাংশন 1 ও জাংশন 2 এর বিভব, এটারে তুমি V3 ধরতে পারো, সমান সমান প্রবাহ ইনটু জাংশন 1 আর জাংশন 3 এর 2 এর মাঝখানে যতগুলা তুল্য রোধ আছে, জাংশন 1 আর জাংশন 2 এর মাঝখানে টোটাল যে তুল্য রোধ আছে সেই তুল্য রোধ 150, 11/15 ইনটু 150। ক্যালকুলেট করো, যেটা আসবে সেটাই অ্যান্সার। 150 165, তাহলে 1650 ডিভাইডেড বাই 15, 15 একে 15, 11, 110, 110 ভোল্ট হয়ে গেছে। তাইলে জাংশন 1 আর জাংশন 3 এর দুই প্রান্তের ভোল্টেজ। এবার জাংশন 1 এর 300 ওহমের মধ্যে দিয়ে কত রোধ যায়, কত প্রবাহ যায়? এই 300 ওহমের মধ্যে দিয়ে কত প্রবাহ? জাংশন 1 আর জাংশন 2 এর ভোল্টেজ জেনে গেছো, এই দুই প্রান্তের ভোল্টেজ জানা আছে, এই দুই প্রান্তের মাঝখানে এই রোধের মান জানা আছে, তাই এর মধ্যে দিয়ে প্রবাহ কত যাবে? দেখো জাংশন 1 আর জাংশন 3 এর ভোল্টেজ যা, জাংশন 1 ও জাংশন 3 এর ভোল্টেজ যা, জাংশন 1 ও জাংশন 2 এর বিভব সমান সমান কার কার বিভব? জাংশন 1 আর জাংশন 2 এর বিভব 300 ওহমেরও বিভব, 200 আর 100 ওহমেরও বিভব। তাহলে 200, 100 ও 300 ওহমের বিভব। তিনশো ওহমের প্রবাহটা বের করে ফেলো। 300 ওহমের প্রবাহ, 300 ওহমের প্রবাহ, 300 ওহমের প্রবাহ সমান সমান 300 ওহমের প্রবাহ সমান সমান এটারে ধরলাম আমরা I4 সমান সমান V ডিভাইডেড বাই R, এটারে আমরা ধরছিলাম V3 ডিভাইডেড বাই এই 300 ওহমে ধরছিলাম R4 ডিভাইডেড বাই R4। V3 এর জন্য আসছে 110 ভোল্ট, R4 এর জন্য আসবে 300, 00 কাটা 11/30 অ্যাম্পিয়ার। প্রবাহের একক অ্যাম্পিয়ার। 300 অ্যাম্পিয়ারের প্রবাহ জানা গেছে, 300 অ্যাম্পিয়ারের দুই প্রান্তের ভোল্টেজ জানা গেছে, 300 অ্যাম্পিয়ারের দুই প্রান্তের ভোল্টেজ 110, 300 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ 11/30 অ্যাম্পিয়ার। এবার 200 আর 100 ওহমটা বাকি আছে, এই 200 ওহম আর 100 ওহম এদের মধ্যে দিয়ে কত প্রবাহ যায় সেটা তো জানি না, সেটা বের করে ফেলি।
200 আর 100 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ কত? জাংশন 1 আর জাংশন 2 এর ভোল্টেজ যত, জাংশন 1 আর জাংশন 2 এর ভোল্টেজ পাইছি, জাংশন 1 আর জাংশন 2 এর ভোল্টেজ পাইছি কত? 110 ভোল্ট। তাহলে 200 আর 100 ওহমের বিভব, দুই প্রান্তের বিভব 110। তাহলে 200 ওহম ও 100 ওহমের এবার প্রবাহ বের করার পালা, এর প্রবাহ। এই প্রবাহটাকে আমরা I5 বললাম। I5 সমান সমান ভোল্টেজ ইনটু তুল্যরোধ, সরি ভোল্টেজ ডিভাইডেড বাই তুল্যরোধ। ভোল্টেজ কত? জাংশন 1 আর জাংশন 2 এর ভোল্টেজ কত ছিল? V3 ছিল, V3 এর মান 110। আর জাংশন 1 আর জাংশন 3 এর মধ্যবর্তী এই রাস্তার তুল্যরোধ, এই রাস্তার তুল্যরোধ 300 ওহম। 300 V এর মান 110 ডিভাইডেড বাই 300, কাটাকাটি কাটাকাটি আমরা পাইলাম আবার 11/30। এবার যদি কেউ 200 ওহম রোধটার, 200 ওহম রোধটার কোনটা 200 ওহম ছিল? R2 200 ওহম, এটা 200 ওহম। এই 200 ওহম রোধের দুই প্রান্তের বিভব যদি জিজ্ঞেস করে কেউ, দেখো R2 বা 200 ওহমের দুই প্রান্তের বিভব, 200 ওহমের দুই প্রান্তের বিভব V সমান সমান, এটারে V4 ধরি, V সমান সমান I5 ইন্টু 200। I5 এর মান 11/30 ইন্টু 200, 0 0 কাটা, 20 আর 11 220, 11 দুগুণা 22, 0 0 ডিভাইডেড বাই 3 ভোল্ট। সেমভাবে R3 বা 100 ওহমটাও বের করতে পারো। R3 বা 100 ওহমের দুই প্রান্তের বিভব, এই বিভবটাকে চাইলে তুমি বিভব পতনও বলতে পারো। বিভব পার্থক্য আর বিভব পতন মোটামুটি একই, দুই প্রান্তের বিভব পার্থক্য। V5 সমান সমান I5, দুই জায়গায় I5 কেন? কারণ এই 200 এই 100 শ্রেণীতে, তো এনার মধ্য দিয়ে যত যাবে এনার মধ্য দিয়ে তত যাবে। শ্রেণীতে যারা কানেক্টেড তাদের মধ্য দিয়ে সেম সেম মানে প্রবাহ যাবে। তা I5 ইন্টু, এটা কোন আর, কোন আর এটা R3, এটা I5 ইন্টু R3। I5 এর ভ্যালু দেওয়া আছে না, আমরা I5 এর ভ্যালু কত বের করছি? 11/30 ডিভাইডেড বাই R3। R3 এর ভ্যালু আছে 100, বসাই দিলাম 100, 0 0 কাটা, 11 10 110/3 ভোল্ট। হয়ে গেছে সব ডান। প্রত্যেকটা ডিভাইসের আমরা তুল্যরোধ বের করছি, তড়িৎ প্রবাহ বের করছি, বিভব বের করছি। বাকি আছে হচ্ছে ক্ষমতার ব্যয়িত শক্তি। এটার জন্য একটা চার্ট বানাই দিই, কিভাবে কাজ করবা দেখাই দিতেছি। একটা চার্ট বানাও আপাতত। এ জায়গায় রোধগুলোর নাম বসাও, R1, R2, R3, R4, এরকম করতে করতে R7 পর্যন্ত যাও। এখানে বসাও R1 এর দুই প্রান্তের বিভব, এখানে বসাও R1 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, এখানে বসাও R1 এর পাওয়ার, আর এখানে বসাও ব্যয়িত শক্তি। তিরিশ দিনের জন্য ব্যয়িত শক্তি 30 ডেজের জন্য। এখানে R4 আছে, নিচে আছে R5, তারপরে আছে R6, এরপরে আছে R7, এরপরে আছে R5, R6, R7, R5, R6, R7। রোধের মানগুলো বসায় ফেলো। R1 ছিল 100, R7 ছিল 100, R2, R3, R4, R5, R6, R2 200, R3 100, R4 300, R5 200, R6 50। আচ্ছা, R1 এর বিভব বের করছিলাম, ওই যে R1 আর R7 এর বিভব বের করছিলাম 1100/15, 1100/15।
এদের মধ্যে দিয়ে প্রবাহে যাইতেছিল কোনটা? প্রবাহ যাইতেছিল 11/15, 11/15। পি বের করতে পারবা, পি সমান সমান VI, এই সূত্র দিয়ে বসায় পি বের করে ফেলতে পারবা। বের করে ফেলো। R7 এর জন্য সেম কাহিনী, 1100/15 ডিভাইডেড বাই 1100/15, আর এখানে থাকবে 11/15। এবার R2, R3, R4, R5, R6, R2 আমি তো সব মুছে ফেলছি, আমার মানগুলো মনে নেই এখন। তোমাদের খাতায় তোমরা তুলছো অথবা মোবাইলেও আছে, ইউটিউবে দেখে নিতে পারবা। তো তোমরা এখানে প্রত্যেকটা ছকের মধ্যে খাতা থেকে মানগুলো গুছিয়ে গুছিয়ে এখানে তুলে এখানে বসাইলেই কাজ শেষ আমাদের। তো এই সিস্টেমে আমি বেশি না 3টা কাজ দিতেছি, তোমরা এই 3টা কাজ বাসায় নিজেরা সলভ করবা। এই সিম্পল সার্কিট বানায়া সরলীকরণ করে, কঠিন সার্কিটকে সরলীকরণ করে 3টা সলভ করবা। আগামী দিন আমাকে ইনবক্সে সবাই ইন্ডিভিজুয়ালি SW-গুলো পাঠিয়ে দিবা, ইন্ডিভিজুয়ালি সবাই ইনবক্সে SW-গুলো পাঠিয়ে দিবা। এরপর আমরা কালকে কারশফের সূত্র শুরু করব, কালকে বলতে সোমবারে কারশফের সূত্র শুরু করব। হোমওয়ার্কের SW নেন। হোমওয়ার্কের SW হইল? বলেন যে হোমওয়ার্ক 1 নম্বর। এই 2টা হোমওয়ার্ক সাথে ক্লাসে যেটা করাই দিলাম, এই 3টা